প্রতিসম রাত্রির উপাখ্যান। পূর্ণিমার আলোয় ভেসে যাওয়া ঢাকার এক নির্জন রাস্তায় আমি খালি পায়ে হাঁটছি। আমার নাম সকাল। বাবা বলতেন, মহাপুরুষদের জ্যোৎস্না দেখতে হয়। আমি মহাপুরুষ হওয়ার সাধনা করছি, তাই জ্যোৎস্না দেখি। কিন্তু আজকের জ্যোৎস্নাটা অন্য দিনের চেয়ে আলাদা, আরও বেশি মায়াবী। মনে হচ্ছে আকাশ থেকে রূপোর গুঁড়ো ঝরে পড়ছে। চারপাশের দালান কোঠা, নিয়ন আলোর বিজ্ঞাপন, সবকিছু এই ঐশ্বরিক আলোয় কেমন যেন অর্থহীন, খেলনার মতো লাগছে। আমার পরনে কালো পাঞ্জাবি, পায়ে চপল নেই। মহাপুরুষদের খালি পায়ে হাঁটতে হয়, এটা বাবা বলেননি, এটা আমার নিজের সংযোজন। জাগতিক বস্তুর সাথে সম্পর্ক যত কম, ততই মঙ্গল। আমার কোনো ঠিকানা নেই, পেশা নেই। বন্ধুরা বলে আমি একটা আস্ত পাগল। হতে পারে, সংসারের বেশিরভাগ মানুষই তো কোনো না কোনো বিষয়ে পাগল। কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ ভালোবাসার জন্য। আমার পাগলামিটা হয়তো একটু ভিন্ন ধরনের। এই যা, আমি শুধু মানুষকে পর্যবেক্ষণ করি, তাদের সাজানো গোছানো জীবনে লেকটুসু বিশৃঙ্খলা তৈরি করে তাদের ভেতরের আসল রূপটা দেখার চেষ্টা করি। ঠিক তখনই প্যান্টের পকেটে রাখা সস্তা মোবাইল ফোনটা বেজে উঠল। এই একটা জাগতিক বস্তু আমি ছাড়তে পারিনি। মামার ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে মামার উদ্বিগ্ন গলা ভেসে এলো। সকাল, কোথায় তুই? রাস্তায়। মামা, রাস্তা মানে? এই রাত দুপুরে রাস্তায় কি করিস? এক্ষুনি আমার বাসায় আয়। ধানমন্ডির বাসা, ঠিকানা তো জানিস? আমি কিছু বলার আগেই তিনি ফোন কেটে দিলেন। দীর্ঘশ্বাস ফেললাম। ধানমন্ডির ওই বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত খাঁচায় যেতে আমার একদম ইচ্ছে করে না। ওটা আমার জগতের সম্পূর্ণ বিপরীত। কিন্তু মামার গলার স্বরটা মাথায় ঘুরপাক খাচ্ছে। মহাপুরুষদের ঔৎসুক্য দমন করতে হয়, কিন্তু আমার সাধনা এখনও প্রাথমিক পর্যায়ে। কৌতূহল আমাকে টানছে। সমস্যাটা কি হতে পারে? ধানমন্ডির বিশাল গেটটার সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান আমাকে দেখে এমনভাবে তাকালো যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। আমার কালো পাঞ্জাবিটা ধুলো মাখা, চুল উস্কো খুস্কো, পায়ে স্যান্ডেল পর্যন্ত নেই। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়ে আর খানিকটা ভয়। কাকে চাই? কবির সাহেবকে ডাকুন, বলুন সকাল এসেছে। দারোয়ান ইন্টারকমে ফোন করার পর প্রায় সাথে সাথে গেট খুলে গেল। ভেতরে ঢুকতেই আমার মামা কবির সাহেব প্রায় ছুটে এলেন। তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর অসহায়ত্ব। কবির সাহেব একজন সুনামধন্য স্থপতি। সবকিছুতে তার নিখুঁত হিসেব আর যুক্তি চাই। এই বাড়িতে ঢোকার পর থেকেই সেই যুক্তির ছাপ স্পষ্ট। বাগানটা পর্যন্ত জ্যামিতিক নকশায় সাজানো, একটা পাতাও যেন বিনা অনুমতিতে ঝরে পড়তে পারে না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এসেছিস? হায়, ভেতরে আয়। ড্রয়িং রুমের বিশাল সোফায় বসতে গিয়েও বসলাম না, দাঁড়িয়েই থাকলাম। এই সাজানো গোছানো পরিবেশ আমার দম বন্ধ করে দেয়। মনে হয় সবকিছু প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো, কোনো প্রাণ নেই। সমস্যাটা কি মামা? কবির সাহেব কপাল চাপড়ালেন। সমস্যা? এই আর বলিস না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সকাল। নীলা নিয়ে। নীলা? কবির সাহেবের একমাত্র মেয়ে, 17-18 বছর হবে। শেষবার যখন দেখেছিলাম তখন সে ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে। নীলার কি হয়েছে? ও ও অদ্ভুতভাবে কথা বলছে। অদ্ভুতভাবে? হ্যাঁ, গত মঙ্গলবার থেকে হঠাৎ করেই ও শুধু প্যালিন্ড্রম বা উল্টো করে পড়লেও একই শোনায় এমন শব্দে কথা বলছে। কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। দেশের সেরা সাইকাইট্রিস্ট দেখালাম, তারা বলছেন এটা নাকি কোনো স্ট্রেস থেকে হয়েছে, টেম্পোরারি। কিন্তু 4 দিন হয়ে গেল, কোনো উন্নতি নেই। আমি অবাক হয়ে মামার দিকে তাকালাম। প্যালিন্ড্রম, যেমন নয়ন? হ্যাঁ, একটা উদাহরণ দাও, আমি বললাম। মামা অসহায়ভাবে বললেন, হ্যাঁ, আজ সকালে নাস্তার টেবিলে জিজ্ঞেস করলাম, মা কি খাবে? ও আমার দিকে তাকিয়ে বলল, নবীন। বললাম, নবীন কি? ও আবার বলল, নবীন। ওর মা জিজ্ঞেস করল, কেমন আছিস মা? ও উত্তর দিল, করুণা করুণা। আমার হাসি পেয়ে গেল, কিন্তু হাসলাম না। মহাপুরুষরা অকারণে হাসে না। পরিস্থিতিটা যত অদ্ভুত, ততই মজার। একজন চূড়ান্ত যুক্তিবাদী মানুষের জীবনে এমন একটা চরম অযৌক্তিক পরিস্থিতি।
এর থেকে সুন্দর কৌতুক আর কি হতে পারে? হ্যাঁ, তোমরা কি মনে করছো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোর মানি? হ্যাঁ, ওর ধারণা এর পেছনে অন্য কোনো কারণ আছে। হয়তো আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তোর তো এসব ব্যাপারে কিছু অদ্ভুত ক্ষমতা আছে বলে শুনি। যদি কিছু করতে পারিস। মামার চোখে মুখে আকুতি। যে মানুষটা আমাকে দেখলেই বলতো, এইসব মহাপুরুষ হওয়ার ভণ্ডামি ছেড়ে একটা চাকরি কর, সেই মানুষটা আজ আমার অদ্ভুত ক্ষমতার উপর ভরসা করছে। মানুষের অসহায়ত্ব বড় অদ্ভুত জিনিস, তা যে কোনো যুক্তিকে মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। আমি কোনো জাদুকর নই মামা, আমি শুধু মানুষকে দেখি। তুই একবার দেখ ওকে, প্লিজ। মামার কণ্ঠস্বর ভেঙে এলো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, নীলা কোথায়? নীলার ঘরের দরজাটা হালকা ভেজানো। আমি ঢোকার আগে মামাকে বাইরেই দাঁড়াতে বললাম। ঘরটা অদ্ভুত সুন্দর করে সাজানো। একপাশে বইয়ের তাক, অন্য পাশে একটা ইজেলে অর্ধেক আঁকা একটা ছবি, ক্যানভাসে নীল আর সাদার ছড়াছড়ি। ঘরের মাঝখানে বিছানায় নীলা বসেছিল। জানলার বাইরে পূর্ণিমার আলো এসে পড়েছে তার মুখে। আমার মতোই সেও হয়তো জ্যোৎস্না দেখছিল। মেয়েটি অসম্ভব সুন্দর, টানা টানা চোখ, লম্বা চুল। আমাকে দেখে সে সামান্য অবাক হল না, যেন সে আমার আসার অপেক্ষাই করছিল। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। কোনো ভূমিকা না করে সরাসরি জিজ্ঞেস করলাম, কেমন আছো? নীলা আমার দিকে শান্ত চোখ দেখে তাকালো, তারপর খুব আস্তে করে বলল, নয়ন। তার কণ্ঠস্বর ছচ্ছরে, কোনো জড়তা নেই। আমি হাসলাম, বললাম, থাক রবিবার কথা। এই বাক্যটা শোনার সাথে সাথে নীলার চোখে একটা আলোর ঝলকানি খেলে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। এই প্রথম সে হাসল। সে বুঝতে পেরেছে আমি তার ভাষাটা ধরতে পেরেছি। আমি তাকে রোগী হিসেবে দেখতে আসিনি। আমি তার ঘরের চারপাশটা দেখতে লাগলাম। বইয়ের তাকটাতে চোখ বোলালাম। হেমিংওয়ে, কাফকা, মার্কেজ, আবার রবীন্দ্রনাথও আছেন। তার পড়ার টেবিল একটা ডায়েরি খোলা পড়ে আছে। আমি এগিয়ে গেলাম। নীলা কোনো বাধা দিল না। ডায়েরির পাতায় পেন্সিলে লেখা, বাবা চান আমি স্থপতি হই, তার মতো সবকিছু নিখুঁত, মাপা, 1 ইঞ্চি এদিক ওদিক হওয়ার জোর নেই। আমার পৃথিবীটাও তিনি সেভাবেই গড়তে চান, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসে। আমার ইচ্ছে করে সব ভেঙে চুড়ে ফেলি, সব যুক্তি, সব নিয়ম। আমার পৃথিবী হবে প্রতিসম, যেখান থেকে শুরু সেখানেই শেষ, কোনো সামনে বা পেছনে নেই, শুধু একটা বৃত্ত, একটা শান্ত, স্থির বৃত্ত। আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এটা কোনো মানসিক রোগ নয়, এটা একটা কিশোরী মেয়ের নীরব বিদ্রোহ, তার বাবার চাপিয়ে দেওয়া যুক্তির পৃথিবীর বিরুদ্ধে একটা কাব্যিক প্রতিবাদ। সে এমন এক ভাষার আশ্রয় নিয়েছে যা যুক্তির শৃঙ্খল দিয়ে বাধা নয়, যা সামনেও যেমন পেছনেও তেমন, এক পৃথক অচলারতন। আমি ডায়েরিটা বন্ধ করে নীলার দিকে তাকালাম। সেও আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে প্রশ্ন। ছবি আঁকতে ভালোবাসো? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল। তোমার ক্যানভাসে এত নীল কেন? নীলা কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, মহাশূন্য শূন্য সমহ, অর্থাৎ মহাশূন্য, আবার উল্টো দিক থেকেও মহাশূন্য। আমি হাসলাম, বললাম, ঠিক বলেছ, মহাশূন্যের কোনো শুরু বা শেষ নেই। আমি ঘর থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালাম। দরজার কাছে এসে আবার দাঁড়ালাম। তার দিকে না তাকিয়েই বললাম, বৃত্তটা সুন্দর, কিন্তু বৃত্তের বাইরেও একটা আকাশ আছে। সেই আকাশে অনেক রং, শুধু নীল নয়। নীলা কোনো উত্তর দিল না। আমি যখন ড্রয়িং রুমে ফিরে এলাম, তখন সেখানে এক অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটেছে। নাতাশা। নাতাশা আমার বিশেষ বান্ধবী। সে একমাত্র মানুষ যে আমার এই মহাপুরুষ হওয়ার সাধনাকে পাগলামি জেনেও আমাকে ছেড়ে যায়নি। সে সবসময় চেষ্টা করে আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ। আমাকে দেখেই সে উঠে দাঁড়াল। সকাল, তুমি এখানে? আমি মামার ফোন পেয়ে ছুটে এসেছি। তুমি এসবের মধ্যে জড়াচ্ছ কেন? কবির সাহেব অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে আছেন। সম্ভবত নেচাশাই তাকে ফোন করে আমার কথা বলেছে। আমি শান্তভাবে বললাম, আমি কোথাও জড়াইনি নাতাশা, শুধু দেখতে এসেছিলাম। দেখতে এসেছিলে? এটা কি কোনো চিড়িয়াখানা? একটা অসুস্থ মেয়েকে নিয়ে তামাশা হচ্ছে, আর তুমি তার মধ্যে মজা খুঁজছ? নাতাশার গলায় অভিমান আর রাগ। মেয়েটা অসুস্থ নয়, আমি বললাম। অসুস্থ নয় মানে? তাহলে কি? ও এভাবে কথা বলছে কেন?
কবির সাহেব অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন। আমি তার দিকে সরাসরি তাকালাম। কারণ আপনি ওর পৃথিবীটাকে একটা সরল রেখার মতো বানাতে চাইছেন মামা, যার একটা শুরু আছে আর আপনার ঠিক করে দেওয়া একটা শেষ। ও সেই সরল রেখা থেকে পালিয়ে একটা বৃত্তের ভেতর আশ্রয় নিয়েছে। প্যালিন্ড্রম হল ভাষের বৃত্ত, এর কোনো অগ্রপশ্চাৎ নেই, এক পৃথক অচলায়তন। কবির সাহেব হতভম্ব হয়ে গেলেন। কি সব আবল তাবল বলছিস? আমি ওর ভালো চাই, আমি চাই ও জীবনে সফল হোক। সফল মানে কি? আপনার মতো একজন সফল স্থপতি হওয়া, আপনার মতো একটা নিখুঁত জ্যামিতিক জীবনযাপন করা। আমার গলার স্বর কিছুটা তীক্ষ্ণ হয়ে উঠল। আপনি ওর জীবন থেকে সমস্ত অগোছালো সৌন্দর্য, সমস্ত অযৌক্তিক আনন্দ কেড়ে নিতে চাইছেন, তাই ও নিজের জন্য একটা অযৌক্তিক জগৎ তৈরি করেছে। নাতাশা আমার হাত ধরে বলল, সকাল চলো এখান থেকে, ঈদের সমস্যা এরা নিজেরাই সমাধান করুক। আমি নাতাশার দিকে তাকিয়ে হাসলাম। আমার কাজ শেষ। কবির সাহেব আমার সামনে এসে দাঁড়ালেন। তার চেহারায় রাগ, অসহায়ত্ব আর বিভ্রান্তির এক অদ্ভুত মিশ্রণ। তাহলে আমি এখন কি করব? এর সমাধান কি? আমি কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। এই যুক্তিবাদী অহংকারী মানুষটা আজ ওয়ানটনে ভেঙে পড়েছে। তার নিখুঁত দুর্গ একটা কিশোরী মেয়ের অদ্ভুত খেলায় ধসে পড়েছে। আমি শান্ত গলায় বললাম, সমাধান খুব সহজ। কি? আজ রাতে আপনার বাড়ির সব আলো নিভিয়ে দিন, সব। শুধু আপনার মেয়ের ঘরে একটা মোমবাতি জ্বলবে। আপনি, আপনার স্ত্রী দুজনে বারান্দায় গিয়ে বসবেন। আকাশে পূর্ণিমার চাঁদ আছে। কোনো কথা না বলে শুধু চাঁদের দিকে তাকিয়ে থাকবেন, যতক্ষণ পারেন। কবির সাহেব আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি বদ্ধ উন্মাদ। এটা একটা সমাধান হল? আলো নিভিয়ে চাঁদ দেখলে আমার মেয়ে ঠিক হয়ে যাবে? আমি জানি না, আমি কাজ ঝাঁকিয়ে বললাম। হতেও পারে, নাও হতে পারে। তবে আপনার এই যুক্তির দুর্গে কিছুটা অযৌক্তিক বাতাস ঢোকা দরকার। সবকিছু সবসময় নিয়ম মেনে চলে না মামা। মহাবিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য তো তার বিশৃঙ্খলার মধ্যেই। আমি আর দাঁড়ালাম না। নাতাশার হতভম্ব মুখটার দিকে একবার তাকিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। পেছনে কবির সাহেবের হতভম্ব কণ্ঠস্বর শুনলাম, সকাল, দাঁড়া! আমি দাঁড়ালাম না। রাস্তায় নামার পর নাতাশা আমার পাশে এসে হাঁটা শুরু করল। তার মুখে এখনও বিরক্তি। তোমার কি মনে হয় এসব করে কিছু হবে? জানি না। তাহলে করলে কেন? লোকটাকে শুধু শুধু বিভ্রান্ত করলে। লোকটা বিভ্রান্ত হতেই চেয়েছিল নাতাশা। সে তার সমস্ত যুক্তি দিয়ে হেরে গিয়ে আমার কাছে এসেছে। আমি তাকে নতুন কোনো যুক্তি দিতে যাইনি। আমি তাকে একটা কবিতা দিয়েছি। এখন সে সেই কবিতা পড়বে কি না সেটা তার ব্যাপার। আমরা নীরবে হাঁটতে লাগলাম। পূর্ণিমার আলোয় চারপাশটা এখনও স্বপ্নের মতো লাগছে। আমার মনে হল নীলা হয়তো এখন তার জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে। হয়তো সে ভাবছে সেই বৃত্তের বাইরের আকাশটার কথা। বাবা বলতেন, মহাপুরুষেরা কখনো সমস্যার সমাধান করে না সকাল। তারা শুধু মানুষকে তার নিজের ভেতরের উত্তরটা খুঁজে নিতে সাহায্য করে। আমার মহাপুরুষ হতে এখনও অনেক দেরি। কিন্তু আজ রাতে এই প্রতিসম জ্যোৎস্নার নিচে দাঁড়িয়ে আমার মনে হল আমি হয়তো সঠিক পথেই হাঁটছি। নীলার সমস্যার সমাধান হলো কিনা আমি জানি না, হয়তো কোনো দিনও জানব না। তাতে কিছু আসে যায় না। আমি শুধু একটা পাথরের টুকরো ছুঁড়ে দিয়েছি যুক্তির স্থির জলে। এখন তার ঢেউ কতদূর যাবে সেটা সময়ই বলে দেবে। আমি আবার খালি পায়ে ঢাকার নির্জন রাস্তায় হাঁটতে শুরু করলাম। আমার কোনো গন্তব্য নেই। এই উদ্দেশ্যহীন পথচলাই আমার একমাত্র সাধনা।